বিবিসি বাংলা। এখন রাত 10:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, রাজশাহীতে 88.8। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেনকে চীনের অভিনন্দন। দুটো দেশের সম্পর্কে কি পরিবর্তন আসতে পারে, শুনবেন বিশ্লেষণ। হেফাজতে ইসলামের নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য প্রতিনিধি সম্মেলন আহ্বানকে কেন্দ্র করে আবারও কোন্দল। বাংলাদেশে করোনা ভাইরাসের কারণে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হচ্ছে অ্যাসাইনমেন্টের মাধ্যমে। এ নিয়ে প্রশ্ন তুলেছেন কিছু অভিভাবক। নেটে একদম হুবহু অ্যাসাইনমেন্টের সলিউশন গুলো পাওয়া যাচ্ছে। পড়াশোনা যেহেতু করতে হচ্ছে না, সামান্যতম কষ্ট করতে হচ্ছে না, টেস্ট তুলে জমা দিয়ে দিলেই হচ্ছে। বিন্দু মাত্র কোনো উপকার হচ্ছে না ওদের মূল্যায়ন তো অনেক দূরের কথা। শুনবেন শিক্ষকরা কি বলছেন। তবে বিবিসি বাংলার পরিক্রমায় শুরুতেই সবশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা খবর পড়ছি মাসুদ হাসান খান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছে চীন। রাশিয়ার মতো আরো কিছু দেশ যারা এখনো মিস্টার বাইডেনের জয়কে স্বীকৃতি দেয়নি, সেসব দেশের তালিকায় ছিল তারা। চীন সাধারণত পরাজিত প্রার্থীর হার স্বীকার করে নেওয়া পর্যন্ত অপেক্ষা করে থাকে, কিন্তু এবার ডোনাল্ড ট্রাম্পের পরাজয় স্বীকার করে নেওয়ার আগেই বিজয়ী প্রার্থীকে তারা অভিনন্দন জানালো। এদিকে যুক্তরাষ্ট্রের নির্বাচনী কর্মকর্তারা ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ অস্বীকার করে বলেছেন, আমেরিকার ইতিহাসে এরকম নিরাপদ নির্বাচন আর কখনো হয়নি। অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত দপ্তর ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এক বিবৃতিতে বলেছে, কোনো ভোট বাতিল হয়েছে বা হারিয়ে গেছে কিংবা কোনো ধরনের কারচুপি হয়েছে সেরকম কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। মিয়ানমারের সাধারণ নির্বাচনে অং সান সুচির ক্ষমতাসীন দল বিপুল জয় পেয়েছে। 5 বছর আগে নির্বাচনে যে মাপের বিজয় অং সান সুচির হয়েছিল, দেশের নানান সমস্যা সত্ত্বেও এবারও তিনি তেমনি সাফল্য পেয়েছেন। তার দল এনএলডি পার্লামেন্টের দুকক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। কাশ্মীরে ভারত ও পাকিস্তানের সীমান্তের একাধিক স্থানে গোলাবর্ষণে অন্তত 10 জন মারা গেছে বলে খবর পাওয়া যাচ্ছে। ভারতের কর্মকর্তারা জানিয়েছেন, গোলাবর্ষণের ফলে দেশটির নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর অন্তত 3 জন সদস্য এবং আরো 3 জন বেসামরিক নাগরিক মারা গেছেন। অন্যদিকে পাকিস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে যে 15 বছর বয়সী এক কিশোর সহ 4 জন বেসামরিক নাগরিক মারা গেছে এবং শিশু সহ অন্তত 20 জন আহত হয়েছে। সাহারা মরুভূমির পশ্চিমাঞ্চলে স্বাধীন রাষ্ট্রের দাবিতে লড়াইরত পলিসারিও ফ্রন্ট বলছে, বাফার অঞ্চলে মরক্কোর সেনা অভিযানের ফলে 3 দশকের যুদ্ধবিরতি চুক্তির অবসান হয়েছে। বিদ্রোহী এই গোষ্ঠীর একজন সিনিয়র মুখপাত্র বলেছেন, যুদ্ধ শুরু হয়ে গেছে। 1975 সালে মরক্কো সাবেক স্প্যানিশ উপনিবেশ ওয়েস্টার্ন সাহারা তাদের অঙ্গীভূত করে নিলে তখন থেকেই বিবাদ চলছে। ভারতে দিল্লির মুখ্যমন্ত্রী বলছেন, শহরে সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাসের প্রকোপ বাড়ার কারণ বায়ু দূষণ। গত সপ্তাহে দিল্লিতে রেকর্ড সংখ্যক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই মরশুমের বিষাক্ত ধোঁয়াশার কারণে স্বাস্থ্য সংকট আরো গুরুতর হয়ে উঠেছে। বিবিসি বাংলার পরিক্রমায় আপনাদের স্বাগত জানাচ্ছি, মিজানুর রহমান খান। একটু আগে বিশ্ব সংবাদে শুনছিলেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় জো বাইডেনকে চীন অভিনন্দন জানিয়েছে। কিন্তু নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে এখনও পরাজয় মেনে নেননি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। কয়েকদিন চুপ করে থাকার পর চীন এখন মিস্টার বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিলেন। প্রেসিডেন্ট ট্রাম্পের শাসন আমলে যুক্তরাষ্ট্রের দিক থেকে তীব্র সমালোচনার মুখে ছিল চীন। এখন জো বাইডেনকে চীনের এই অভিনন্দন জানানোর অর্থ কী জিজ্ঞেস করেছিলাম যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিশ্লেষক শফিকুর রহমানকে। প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে চীনের যে একটা অসামান্য সম্পর্ক হয়ে গিয়েছিল, এখন এটা প্রেসিডেন্ট ট্রাম্পের পার্সোনাল ব্যক্তিগত কারণে অথবা আমেরিকান ফরেন পলিসির যে একটা বড় রকম পরিবর্তন প্রেসিডেন্ট ট্রাম্প নিয়ে আসার চেষ্টা করেছিলেন, যে গ্লোবালাইজেশনের বিরুদ্ধে সে আমেরিকার স্বার্থ এবং আমেরিকার অর্থনৈতিক বিশেষ করে যে ডেফিসিট যেটা রয়েছে, কারণ চায়না অনেক এক্সপোর্ট করে আমেরিকায়,
আর আমেরিকা অতখানি এক্সপোর্ট করতে পারে না, প্রায় $540 বিলিয়ন ডেফিসিট থাকে। ফলে অর্থনীতির উপর নির্ভর করে আমেরিকার চাকরি বাকরি, জব, এক্সপোর্ট এবং এখানকার ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন এবং এগ্রিকালচার প্রোডাকশন কিভাবে হবে, এটা যে একটা পলিসি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছিলাম, সেটা আবার যদি বাইডেন তাদের ট্রেডিশনাল আমাদের যে পুরনো সম্পর্ক ছিল সেখানে ফিরে যায়, সেটা হবে গিয়ে চায়নার জন্য একটা বিশেষ লাভজনক পরিবেশ। তার মানে সেই অবস্থা চিন্তা করে চীন কি চেয়েছিল যে বাইডেনই প্রেসিডেন্ট হোক, জিতুক? এটা কি চীন চেয়েছিল? এটা ক্লিয়ারলি কোনো ফরেন পলিসি হিসেবে ওইভাবে বলেনি, কোনো সময় আমরা দেখিনি, কিন্তু ইমপ্লাইড একটা ফিলিং যেটা আমরা দেখতে পারি, বুঝতে পারি যে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে চীনের সম্পর্ক ভালো ছিল না। বিশেষ করে এই কোভিডে পরে সে চীনকে এমনভাবে বিভিন্নভাবে সমালোচনা করেছেন এবং এই ভাইরাসকে সে চায়না ভাইরাস বলে যেভাবে পোট্রে করেছেন, তাতে বোঝা যায় যে যদি ট্রাম্প না জেতে তাহলে হয়তো চায়না খুশি হবে। সাধারণত পরাজিত প্রার্থী পরাজয় স্বীকার করে নেওয়ার পরে চীন তাকে অভিনন্দন জানায়, বিজয়ী প্রার্থীকে। কিন্তু এবার ডোনাল্ড ট্রাম্প পরাজয় এখনও স্বীকার করেননি, কিন্তু এর মধ্যেই চীন অভিনন্দন জানিয়ে ফেলল। এখন চীন কি আশা করছে যে একটা পরিবর্তন হতে পারে সম্পর্কে, এবং সেরকম কিছু হবে কি? এটা হবে, কারণ আমার কাছে যেটা মনে হয় যে সারা বিশ্বে আমেরিকার যে সম্মান, আমেরিকার যে ভূমিকা, যেটা খুব একটা ধাক্কা খেয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্পের ফরেন পলিসির জন্য, বিশেষ করে আমি যেটা এমফাসাইজ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে হংকং এর সিচুয়েশনটা একটু ট্রিকি। এটা কিভাবে চায়না হ্যান্ডেল করবে এবং কিভাবে নতুন প্রেসিডেন্ট ইলেক্ট বাইডেন হ্যান্ডেল করবেন, এটা একটা বড় রকম সমস্যা হয়ে দাঁড়াবে। কিন্তু যদি অর্থনৈতিক এবং রাজনৈতিক এবং গণতান্ত্রিক আন্দোলন হিসেবে আমরা জো বাইডেনকে দেখি, তাহলে আমরা বলবো যে প্রেসিডেন্ট বাইডেন চেষ্টা করবেন যে চায়নার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করা। কিন্তু সেরকম কোনো ইঙ্গিত তো তিনি সেভাবে দেননি। এমনকি এই ডেমোক্রেটদের যে নির্বাচনী প্রচারণা হয়েছে, সেখানেও তো জো বাইডেনকে চীনের ব্যাপারে খুব বেশি নরম হতে দেখা যায়নি। না, সেটা হচ্ছে আমেরিকান ইন্টারনাল পলিসির জন্য, বিশেষ করে ট্রাম্পের ইন্টারনাল পলিসির জন্য। কারণ নির্বাচন পূর্ব আর নির্বাচনের হয়ে যাওয়ার পরে পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ ভিন্ন। উনি পরিষ্কারভাবে বলেননি, এটা আমরা জানি। ওটা যদি উনি বলতেন যে আমি চীনের পক্ষে, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো ভোটের ব্যাপারে, অন্যান্য কিছু ব্যাপারে পলিটিক্যালি এটাকে অন্যভাবে ব্যবহার করতে পারতেন। সেই সুযোগটা ইলেক্টেড প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্পকে দিতে চাননি। যুক্তরাষ্ট্রের রাজনীতি বিশ্লেষক শফিকুর রহমান। বাংলাদেশে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য প্রতিনিধি সম্মেলন আহ্বানকে কেন্দ্র করে সংগঠনটিতে আবারও কোন্দল দেখা দিয়েছে। সংগঠনের প্রয়াত আমির আহমেদ শফির অনুসারীরা এই সম্মেলনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা বলেছেন, ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক উচ্চাভিলাষ থেকে হেফাজতে ইসলামকে ভাঙনের দিকে ঠেলে দেওয়া হয়েছে। তবে তাদের বিরোধীরা আগামী রোববার চট্টগ্রামে হাটহাজারী মাদ্রাসায় এই প্রতিনিধি সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন করার কথা বলেছেন। তারা দাবি করেছেন, সংগঠন থেকে কিছু লোক ছিটকে পড়তে পারে, কিন্তু প্রতিনিধি সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে তাদের সংগঠনের নেতাকর্মীরা আরও ঐক্যবদ্ধ হবে। ঢাকা থেকে কাদির কল্লোল। আহমদ শফির মৃত্যুর পর হেফাজতে ইসলামের ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা হয়েছে। তবে এখন এর একটা অংশ প্রতিনিধি সম্মেলনের আয়োজন করেছে রোববার চট্টগ্রামে হাটহাজারীর মাদ্রাসায়। সেই সম্মেলনে নেতৃত্ব নির্বাচনের জন্য সারা দেশের 500 প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে এর আয়োজকরা জানিয়েছেন। কিন্তু আহমদ শফির ছেলে আনাস মাদানী সংগঠনটির এখনকার কমিটির প্রচার সম্পাদক। তিনি এবং কমিটির নায়েবে আমির সহ বিভিন্ন পর্যায়ে তাদের অনুসারী যারা রয়েছেন, তাদের কাউকেই সম্মেলনে ডাকা
হয়নি। এমন প্রেক্ষাপটে সংগঠনটিতে বিভক্তি স্পষ্ট হয়েছে। আহমদ শফির অনুসারী হিসেবে পরিচিত এবং হেফাজতে ইসলামের নেতা মঈনুদ্দিন রুহী বলেছেন, কোনো কমিটিতে আলোচনা ছাড়াই ব্যক্তির রাজনৈতিক উচ্চাভিলাষের কারণে অবৈধভাবে এই সম্মেলন করা হচ্ছে বলে তারা মনে করেন। হেফাজতের কাউন্সিল করার জন্য হেফাজতের কেন্দ্রীয় কমিটিতে এই পর্যন্ত কোনো আলাপ আলোচনা, কোনো মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত হয়নি। এটা একজন ব্যক্তি আমির হওয়ার জন্য, রাষ্ট্রীয় উচ্চাভিলাষে হাসিল করার জন্য কাউন্সিল করা হচ্ছে। এটা সম্পূর্ণ অবৈধ। এটা আল্লামা আহমদ শফির অনুসারী এবং মুফতি ফজলুল হক আমিনী অনুসারীদেরকে দাওয়াত দেওয়া হয় নাই এবং চিহ্নিত রাজনৈতিক দল যাদের হেফাজতের সাথে কখনো মিল ছিল না, এখন কিন্তু দেখা যাচ্ছে তাদের এজেন্ডাই বাস্তবায়ন হচ্ছে এবং হেফাজতকে খণ্ডিত করবার জন্য, ডিভাইড করবার জন্য, ভাগ করবার জন্য এটা একটা দুর্বিসন্ধি পরিকল্পনা। মিস্টার রুহী উল্লেখ করেছেন, তারা আহমদ শফির অনুসারীরা এখন ওই প্রতিনিধি সম্মেলনের বিরুদ্ধে তাদের করণীয় ঠিক করার জন্য নিজেদের মধ্যে আলোচনা চালাচ্ছেন। এদিকে সম্মেলনের আয়োজকরা জানিয়েছেন, হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী সম্মেলন পরিচালনা করবেন, আর মিস্টার বাবুনগরীর আত্মীয় মহিবুল্লাহ বাবুনগরী সম্মেলনে সভাপতিত্ব করবেন এবং তিনি এই সম্মেলনের অন্যতম আয়োজক। তাকে নিয়েও প্রশ্ন তুলেছেন আহমদ শফির অনুসারীরা। তারা বলেছেন, মহিবুল্লাহ বাবুনগরী হেফাজতে ইসলাম থেকে কয়েক বছর আগে পদত্যাগ করেছেন। তবে মিস্টার শফির অনুসারীদের বিরোধী অংশের নেতা এবং হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, তারা বৈধভাবেই সম্মেলন ডেকে নেতৃত্ব নির্বাচন করতে যাচ্ছেন। যারা অভিযোগ করে তারা আসলে হেফাজতের এই উত্থানকে বিভ্রান্তি করে, জনগণকে, আমাদের কর্মীদের বিভ্রান্তি করে হেফাজতের ইমেজ নষ্ট করার জন্য চক্রান্ত করতেছে। এখন কেউ যদি বলে যে হেফাজতের বিরুদ্ধে পত্রপত্রিকায় স্টেটমেন্ট দেয় কমিটিদের থেকে, তাহলে তো সঙ্গত কারণে তাদেরকে এড়াই চলবে। সাম্প্রতিক কালে তো অনেকে স্টেটমেন্ট দিয়েছেন যে হেফাজতকে ছিনতাই করা হচ্ছে, হাইজেক করা হচ্ছে। এই সমস্ত অভিযোগ যদি কেউ করে তাহলে তো অবশ্যই সেটা বাদ করবে। যাদের সম্পর্কে হেফাজতের নেতাকর্মীরা ক্ষুব্ধ, তাদেরকে তো হেফাজতের কমিটিতে রাখার সুযোগ নেই। অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি তৈরি হলে এগুলো সমাজে রেখে। ব্লগারদের বিরুদ্ধে আন্দোলনের এক পর্যায়ে ঢাকায় শাপলা চত্বরে অবস্থান নিয়ে হেফাজতে ইসলাম আলোড়ন তুলেছিল 2013 সালে। এরপর সংগঠনটির প্রতিষ্ঠাতা আমির আহমদ শফির সাথে সরকারের সখ্যতা গড়ে উঠেছিল। গত কয়েক বছরে এ নিয়েই সংগঠনটিতে দুটি ধারা তৈরি হয়, কারণ সংগঠনটিতে ইসলামপন্থী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও রয়েছেন। কাদির কল্লোল, ঢাকা থেকে। শ্রোতাদের জানিয়ে রাখি, বিবিসি বাংলার দুটি রেডিও অনুষ্ঠান শর্টওয়েভেও শোনা যাচ্ছে। বাংলাদেশ সময় সন্ধে 7:30 আর ভারতীয় সময় 7টায় প্রবাহ প্রচারিত হচ্ছে 9510, 9900 আর 11750 কিলোহার্টজে, যথাক্রমে 31, 31 এবং 25 মিটার ব্যান্ডে। আর বাংলাদেশ সময় রাত 10:30 ও ভারতে রাত 10টায় পরিক্রমা প্রচারিত হচ্ছে 7265 এবং 9585 কিলোহার্টজে, যথাক্রমে 41 ও 31 মিটার ব্যান্ডে। আপনারা শুনছেন বিবিসি বাংলার প্রবাহ। মাফ করবেন, আপনারা শুনছেন বিবিসি বাংলার পরিক্রমা। বাংলাদেশে করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনা করে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হচ্ছে অ্যাসাইনমেন্টের মাধ্যমে, কিন্তু এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের প্রকৃত মূল্যায়ন সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে তারা চলতি শিক্ষাবর্ষের মেয়াদ সামনের বছর পর্যন্ত বাড়িয়ে সংক্ষিপ্ত সিলেবাসের আওতায় জরুরি পাঠ সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন। তবে কর্তৃপক্ষ বলছে, এসব অ্যাসাইনমেন্ট বার্ষিক পরীক্ষার পূর্ণ বিকল্প না হলেও কিছুটা হলেও শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন করা সম্ভব। ঢাকা থেকে সানজানা চৌধুরীর প্রতিবেদন। ঢাকার বাসিন্দা শামসুন নাহার তার কাজের পাশাপাশি এখন বাড়তি সময় দিচ্ছেন তার 7ম শ্রেণী পড়ুয়া সন্তানের অ্যাসাইনমেন্টের পেছনে। করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় সরকার সম্প্রতি বার্ষিক পরীক্ষার পরিবর্তে সাপ্তাহিক অ্যাসাইনমেন্টের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়নের সিদ্ধান্ত নেয়। এজন্য প্রত্যেক শিক্ষার্থীকে বলা হয়েছে প্রতি সপ্তাহে 3টি করে অ্যাসাইনমেন্ট দিতে। পাঠ্য বই থেকে 30 কার্যদিবসের জন্য যে সিলেবাস তৈরি করা হয়েছে, এর আলোকেই মিসেস শামসুন নাহারের ছেলে বাসায় বসে বিষয়ভিত্তিক অ্যাসাইনমেন্ট করে সেগুলো মূল্যায়নের জন্য স্কুলে জমা দিচ্ছে। কিন্তু এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন কতটা হবে, সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন মিসেস শামসুন নাহার।
অ্যাসাইনমেন্টটা টেক্সট বুক থেকে কিছু কোশ্চেন দেওয়া হচ্ছে এবং যে কোশ্চেন গুলো দেওয়া হচ্ছে এতটাই ইজি, মানে চ্যাপ্টার থেকে কাকে বলে উদাহরণ এগুলো, কিন্তু ওদের যে সৃজনশীল যে জিনিসটা এই অ্যাসাইনমেন্টের মধ্যে সেটা বিন্দু মাত্র কোনো উল্লেখ নেই কোথাও। যেহেতু বইতেই সব পাওয়া যাচ্ছে, যেহেতু গাইড বইয়েই সব কিছু আছে, সুতরাং বাচ্চারাও এটা টেক্সট বুক দেখে বাচ্চারা বসে বসে তুলে ফেলতেছে অথবা গাইড বই থেকে তুলে খাতায় তুলে ফেলে জমা দিচ্ছে। নেটে একদম হুবহু অ্যাসাইনমেন্টের সলিউশন গুলো পাওয়া যাচ্ছে। মানে পড়াশোনা যেহেতু করতে হচ্ছে না, সামান্যতম কষ্ট করতে হচ্ছে না, জাস্ট তুলে জমা দিয়ে দিলেই হচ্ছে। বিন্দু মাত্র কোনো উপকার হচ্ছে না ওদের মূল্যায়ন তো অনেক দূরের কথা। করোনা পরিস্থিতির কারণে এর আগে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা বাতিল করা হয়েছিল। গত 7 অক্টোবর ঘোষণা দেওয়া হয় এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এইচএসসিও নেওয়া হবে না। এরপর মাধ্যমিক স্তর অর্থাৎ 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর বার্ষিক পরীক্ষাও নেওয়া হবে না বলে ঘোষণা আসে। বলা হয় পরীক্ষা ছাড়াই সব শিক্ষার্থীকে ওপরের ক্লাসে উত্তীর্ণ করা হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হচ্ছে মূলত এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে। কিন্তু এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে মেধার প্রকৃত মূল্যায়ন সম্ভব নয়, বরং এতে শিক্ষার্থীরা আরও পিছিয়ে পড়বে বলে মনে করছেন সাবেক শিক্ষা উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। এক্ষেত্রে তিনি চলতি বছরের শিক্ষাবর্ষ সামনের বছর পর্যন্ত বাড়িয়ে সংকুচিত সিলেবাস পড়ানোর পরামর্শ দিয়েছেন। এবার তো আগের পড়ালেখাই শেষ হয়নি, ওটা হচ্ছে বড় সংকট। অনলাইনে ক্লাস হচ্ছে, কতটুকু হচ্ছে সেখন ফল কেউ অ্যাসেসমেন্ট করেছে? করেনি। এই জন্যই বলছি যে আগের যে ক্ষতি চলমান সেইটা পুষিয়ে নেওয়াটা অনেক বেশি জরুরি। দ্বিতীয় হলো যে নতুন ক্ষতি যাতে না হয়, আগেরটাই সংকুচিত ভাবে করার কথা হচ্ছে। বাংলাদেশের করোনা ভাইরাস পরিস্থিতির কারণে 18 মার্চ থেকে বন্ধ আছে স্কুলের শ্রেণী কার্যক্রম। এ নিয়ে কয়েক দফা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটি 19 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ে শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস, সংসদ টেলিভিশনে শ্রেণী কার্যক্রমের সম্প্রচার এবং কিশোর বাতায়নের মতো কিছু অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল ক্লাস নেওয়া অব্যাহত ছিল। এরপরও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের অনেক শিক্ষার্থী এসব সুযোগ থেকে বঞ্চিত হয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক বেলাল হোসেন। এ কারণে অ্যাসাইনমেন্টকে বার্ষিক পরীক্ষার পরিপূর্ণ বিকল্প না বললেও এর মাধ্যমে কিছুটা হলেও শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন করা সম্ভব বলে তিনি মনে করছেন। এটা 100% একেবারে পরীক্ষার বিকল্প হিসাবে মূল্যায়ন হবে কিনা আমি সেভাবে বিকল্প ভাবছি না, কিন্তু আমাদের এই পরিস্থিতিতে যতটুকু করা যায় স্বাস্থ্যবিধি মেনে সেটা করবার চেষ্টা আমরা করি। সঠিকভাবে জিনিসটা বাস্তবায়ন হয় তাহলে মূল্যায়ন প্রক্রিয়া হতে পারে। বই দেখেও যদি সে লেখে, বইটা গেটে তাকে লিখতে হচ্ছে, এটাও তার একটা শেখার জায়গা। প্রতি সপ্তাহে 3টি অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে পরবর্তী শ্রেণীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে শিক্ষকরা জানিয়েছেন। সঞ্জনা চৌধুরী, ঢাকা থেকে। আগামীকালের ফোন ইনের বিষয়টি আপনাদের জানিয়ে দেই। বাংলাদেশে মানসিক রোগীদের চিকিৎসার ব্যাপারে সামাজিক দৃষ্টিভঙ্গি কীরকম? ফোন ইনে অংশ নিতে চাইলে 01-714-115578 এই নম্বরে SMS করে আপনার নাম ঠিকানা জানিয়ে দিন। এবারে আজকের নির্ধারিত বিশেষ প্রতিবেদনের পরিবর্তে শুনুন ইতিহাসের সাক্ষী। ইতিহাসের সাক্ষী। আধুনিক যুগের যেসব আবিষ্কার মানুষের জীবনকে সবচাইতে বেশি প্রভাবিত করেছে তার মধ্যে মোবাইল ফোন বা সেলফোনের সাথে হয়তো আর কোনো কিছুরই তুলনা চলে না। কিন্তু প্রথম মোবাইল ফোন তৈরি হয়েছিল কোথায়, আর তাতে প্রথম কথাই বা বলেছিলেন কারা? আজকের ইতিহাসের সাক্ষীতে সেই গল্প শুনিয়েছেন বিবিসির লুইস হিদালগো, যা পরিবেশন করছি আমি পুলক গুপ্ত। প্রথম মোবাইল ফোন তৈরি হয়েছিল 1973 সালে আমেরিকার নিউ ইয়র্ক শহরে, আর তা তৈরি করেছিলেন মার্টিন কুপার নামের একজন ইঞ্জিনিয়ার। তাকেই বলা হয় মোবাইল ফোনের জনক। সাধারণ মানুষের কাছে এটা বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতো শোনাবে, কারণ এর আগের 100 বছর ধরে টেলিফোন মানেই ছিল এমন একটা জিনিস যা আমাদের কাজের টেবিল বা বাড়িতে একটা তারের সঙ্গে যুক্ত। বলতে পারেন এটা একটা কুকুরের গলার শেকলের মতোই। কিন্তু আমার মনে হয় মানুষ আসলে মৌলিকভাবেই চলিষ্ণু। সে যেখানেই থাকুক সব সময় অন্যদের সঙ্গে যুক্ত থাকবে। কাজেই আমাদের সেই যন্ত্র তৈরি করতে হবে যা আগে কখনো হয়নি, এবং ঠিক সেই জিনিসটাই আমরা বানিয়ে ফেললাম মাত্র 3 মাসের মধ্যে। মার্টিন কুপার কাজ করতেন সে যুগের এক ছোট টেলিযোগাযোগ কোম্পানি মোটরোলায়, কিন্তু তার স্বপ্ন ছিল
যে এমন একদিন আসবে যখন সবার হাতেই থাকবে তার নিজস্ব ফোন, আর সেই ফোনে যে কোনো সময় তার সঙ্গে যোগাযোগ করা যাবে। These are the voyages of the starship Enterprise. The story goes that it was the small অনেকেই বলেন 1960-এর দশকে স্টার ট্রেক নামের টিভি শোর চরিত্ররা কমিউনিকেটর নামের যে ছোট্ট হাতে ধরা জিনিসটি ব্যবহার করতেন, সেটাই মার্টিন কুপারকে মোবাইল ফোন বানাতে অনুপ্রাণিত করেছিল। কিন্তু মার্টিন বলেন তা নয়, বরং আমেরিকান কমিক স্ট্রিপ ডিক ট্রেসির চরিত্ররা পরস্পরের মধ্যে যোগাযোগের জন্য হাতঘড়ির মতো যে ছোট্ট টু-ওয়ে রিস্ট রেডিও ব্যবহার করতেন, সেটা দেখেই আসলে তাদের মাথায় প্রথম মোবাইল ফোনের চিন্তাটা এসেছিল। When you made a phone call before the mobile phone, you were calling a place. আগে যখন আপনি ফোন করতেন তখন আপনার কলটা আসলে যাচ্ছে অন্য একটা জায়গায়, কিন্তু মোবাইলে কল করতে তা ধরছেন একজন ব্যক্তি, জায়গাটা আর কোনো ব্যাপার নয়। এটা একটা অত্যন্ত মৌলিক এবং গভীর পরিবর্তন। মার্টিন কুপার এবং তার দল প্রথম হাতে ধরা ফোনের প্রোটোটাইপটি উপস্থাপন করেছিলেন 1973 সালের এপ্রিল মাসে নিউ ইয়র্কের হিলটন হোটেলে। সেটা কিন্তু দেখতে ছিল একেবারেই অন্যরকম। সায়েন্স ফিকশনের কমিউনিকেটর বা এই যুগের মোবাইলের সঙ্গে তার কোনো মিলই ছিল না। This phone was 10 inches high, 2 inches wide, and about 4 inches deep. প্রথম মোবাইল ফোন ছিল 10 ইঞ্চি লম্বা, 2 ইঞ্চি চওড়া এবং 4 ইঞ্চি উঁচু, ওজন 1 কিলোরও বেশি। মাত্র 20 মিনিট কথা বললেই তার ব্যাটারি শেষ হয়ে যেত। সেই ফোন দেখে লোকে হেসেছিল, কিন্তু তখনকার দিনে এর চেয়ে ভালো কিছু তৈরি করা সম্ভব ছিল না। আমরা জানতাম যে একদিন সবারই একটা করে ফোন থাকবে, কিন্তু সেই ফোনের যে একটা সুপার কম্পিউটার থাকবে, তাতে ডিজিটাল ক্যামেরা এবং ইন্টারনেট সংযোগ থাকবে, তা আমরা কল্পনাই করতে পারিনি, কারণ এগুলোর কোনো কিছুই 1973 সালে ছিল না। সেই 1973 সালের এপ্রিল মাসের 3 তারিখে নিউ ইয়র্কের 6th এভিনিউ থেকে মার্টিন কুপার মোবাইল ফোনে প্রথম কলটি করেছিলেন। ব্যাপারটা দেখতে তার সামনে উপস্থিত ছিলেন একজন সাংবাদিক। That's right. We were talking to a fellow who was a reporter for a radio সে station. ছিল নিউ ইয়র্কের একটি রেডিও চ্যানেলের একজন রিপোর্টার। আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম। আমি আসলে আগে থেকে ভেবে রাখিনি যে কাকে ফোন করব। আমি সাংবাদিকটিকে বললাম, AT&T কোম্পানিতে আমার পরিচিত একজন ইঞ্জিনিয়ার আছে, আমি তাকে ফোন করছি। তার নাম জোয়েল ইঙ্গল। AT&T তখন আমেরিকায় এমনকি সারা বিশ্বের সবচাইতে বড় টেলিকম কোম্পানির একটি, আর কুপারের মোটোরোলা ছিল একটা ছোট্ট কোম্পানি। তাদের মধ্যেই হলো মোবাইল ফোনের প্রথম কথোপকথন। Dialed his phone number and it was a miracle. He answered the phone himself. And আমি নম্বরটি ডায়াল করলাম। কি আশ্চর্য ব্যাপার, জোয়েল নিজেই ফোন ধরল। আমি বললাম, হাই জোয়েল, আমি মার্টিন কুপার বলছি। আমি তোমাকে ফোন করেছি একটা সেল ফোন থেকে, একটা সত্যিকারের সেল ফোন, একটি হাতে ধরা ব্যক্তিগত ফোন, যা সাথে নিয়ে চলাফেরা করা যায়। ওপাশ থেকে জোয়েল কোনো কথা বলল না, একটা নীরবতা। My assumption was that he was gritting his teeth, but he was. আমার মনে হলো সে হয়তো দাঁত কিড়মিড় করছে, তবে জোয়েল ছিল খুবই ভদ্র। আজও সে বলে সেই ফোন কলটির কথা তার মনে নেই। আমি অবশ্য তাকে এই জন্য দোষ দেই না। আপনিই বলুন, প্রথম সেলফোন কলের অন্য প্রান্তে থাকতে আপনার কেমন লাগার কথা? আসলে AT&Tও তখন ভবিষ্যতের ফোন নিয়ে চিন্তাভাবনা করছিল। সেলুলার টেকনোলজি নামের এক নতুন প্রযুক্তির সূচনা করেছিল তারাই। রেডিওর ফ্রিকোয়েন্সি ব্যবহার করে একাধিক সেলের নেটওয়ার্কের মধ্যে বার্তা বিনিময় করার এই প্রযুক্তিই চলমান ফোনকে সম্ভব করেছিল। কিন্তু AT&T চেয়েছিল এই নতুন প্রযুক্তিকে তারা গাড়িতে ফোন সংযুক্ত করার জন্য ব্যবহার করবে। তারা ভেবেছিল গাড়ির সাথে ফোনের সংযুক্তিই এই প্রযুক্তির ভবিষ্যৎ। হাতে করে ফোন নিয়ে ঘোরার কথা তারা ভাবেনি। কিন্তু ছোট্ট কোম্পানি মোটোরোলা AT&Tর সেই ভাবনাকে ভুল প্রমাণিত করেছিল। মার্টিন কুপার এবং তার দল আরেকটা ব্যাপার জানতেন, সেটা হলো যে আমেরিকার বেতার তরঙ্গ নিয়ন্ত্রণ করে যে ফেডারেল টেলিকমিউনিকেশন কমিশন, তাদের কাছে AT&T দেন দরবার করছে যেন তাদেরকেই রেডিও স্পেকট্রাম ব্যবহার করার একচেটিয়া অনুমতি দেয়া হয়। কারণ এর ফলে আমেরিকায় যে লক্ষ লক্ষ গাড়ি সেলুলার প্রযুক্তি ব্যবহার করে, তাতে তারাই টেলিফোন সংযোগ দিতে পারবে। মোটোরোলা জানত যে যদি AT&T একবার এই একচেটিয়া কর্তৃত্ব পেয়ে যায়,
তাহলে তারা তাদের হাতে ধরা ফোনের জন্য সেই নেটওয়ার্ক আর ব্যবহার করতে পারবে না। AT&T was the biggest company in the world by every measure. They had two lobbyists. AT&T ছিল তখন বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি। ওয়াশিংটনে তাদের দুজন লবিস্ট ছিল। কাজেই মটোরোলা জানত কমিউনিকেশন কমিশনারদের প্রভাবিত করতে হলে তাদের বড় মাপের কিছু একটা করতে হবে। ভবিষ্যতের ফোন কেমন হবে তা বোঝাতে হবে এবং একটা মোবাইল ফোন তৈরি করে দেখাতে হবে। এই ফোন তৈরির জন্য মার্টিন কুপারদের হাতে সময় ছিল মাত্র ৩ মাস। মোটোরোলা কোম্পানি এই জন্য অনেক অর্থ বিনিয়োগ করেছিল। There were 20 people working on the phone itself, but keep in mind, Louise, ফোনটা তৈরির জন্য ২০ জন লোক কাজ করছিল। কিন্তু মনে রাখবেন, আমাদেরকে সেল ব্যবহার করে এমন রেডিও স্টেশনও বানাতে হয়েছিল। কাজেই সেটা তৈরির জন্য আরও ২০-৩০ জন লোক কাজ করছিল। নিউ ইয়র্কে ফোনটা কিভাবে কাজ করবে তা দেখানোর জন্য কাজ করছিল আরও কিছু লোক। যারা ফোনটা বানিয়েছিল তাদের দিনরাত কাজ করতে হয়েছিল। up until that time, a radio usually had one channel, one radio station. তখন রেডিওর জন্য একটাই চ্যানেল বা স্টেশন ব্যবহৃত হতো। কিন্তু আমাদেরকে একটা হাতে ধরা ফোন সেটের মধ্যে শত শত স্টেশনকে ঢোকাতে ১,০০০ মেগাহার্টজের একটা সম্পূর্ণ নতুন রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করতে হলো। তাছাড়া আরেকটা চ্যালেঞ্জ হলো ফোনটা এমন হতে হবে যেন তাতে একই সময় কথা বলা এবং শোনা যায়। আবার তা এমন ছোট হতে হবে যেন তা হাতে ধরা যায়। ১৯৭৩ এপ্রিল মাসের সেই অনুষ্ঠানে সাংবাদিকদের দেখানোর জন্য ২টো ফোন বানানো হয়েছিল। কিন্তু সেই অনুষ্ঠানে ১৫-২০ জনের বেশি সাংবাদিক আসেননি। We certainly didn't get a huge amount of attention. And once we made the demonstration, আমরা সাংবাদিকদের মধ্যে খুব একটা আগ্রহ তৈরি করতে পারিনি। কিন্তু যখন আমরা মোবাইল ফোনটা কিভাবে কাজ করে তা দেখালাম, তখন কিন্তু সারা দুনিয়ায় এর খবর প্রচার হয়েছিল। সেই অনুষ্ঠানে আসা রিপোর্টারদের মধ্যে একজন ছিলেন অস্ট্রেলিয়ান। তিনি বললেন, আমি কি এটা দিয়ে অস্ট্রেলিয়ায় আমার মাকে ফোন করতে পারি? আমরা বললাম, অবশ্যই। মনে মনে ভাবছিলাম কি হবে কে জানে। তো সাংবাদিকটি তার মাকে ফোন করলেন। অস্ট্রেলিয়ায় তখন মাঝরাত। তাকে ঘুম থেকে জাগালেন। সেই মহিলা তো ফোন পেয়ে মহা খুশি। তবে আমেরিকার ফেডারেল নিয়ন্ত্রকদের কাছ থেকে রেডিও ফ্রিকোয়েন্সির গ্যারান্টি পেতে মোটোরোলাকে আরও কয়েক বছর অপেক্ষা করতে হয়েছিল। শেষ পর্যন্ত ১৯৮৩ সালে প্রথমবারের মতো বাজারে এলো মোটোরোলার প্রথম সেলুলার ফোন। most people thought that they would never be able to afford something like that. বেশিরভাগ লোকই অবশ্য ভেবেছিলেন যে এই ফোন ব্যবহারের মতো আর্থিক সঙ্গতি তাদের জীবনে কখনো হবে না, কারণ এর দাম ছিল $৪,০০০ আর এই সেবার খরচও ছিল অত্যন্ত বেশি। বলতে পারেন সেই প্রথম যুগের সেলফোন ছিল বড়লোকদের একটা খেলনা। আজকের মোবাইল ফোনের তুলনায় সেই ফোন ছিল বিরাট আকারের, কিছুটা জুতোর মতো দেখতে বলে অনেকে এর নাম দিয়েছিলেন শু ফোন। Right at the beginning, we called it the shoe phone, but you will know that I'm an engineer when I named the phone. ঠিক তাই, আমরা একে বলতাম শু ফোন, কিন্তু আমি ইঞ্জিনিয়ার হিসেবে এর নাম দিয়েছিলাম ডাইনামিক অ্যাডাপটিভ টোটাল এরিয়া কভারেজ, সংক্ষেপে ডাইনাট্যাক। কিন্তু মোবাইল ফোন যে মানুষের জীবনে এত বড় ঘটনা হয়ে উঠবে তা মার্টিন কুপার কখন প্রথম উপলব্ধি করেছিলেন? Only after the first several years when there were competitive phones on the market. সেটা বেশ কয়েক বছর পর, যখন প্রতিযোগিতামূলক দামে মোবাইল ফোন বাজারে পাওয়া যেতে শুরু করলো, মানুষ ফোনের দোকানের সামনে লাইন ধরতে লাগলো। আর যখন আমরা জানতে পারলাম যে তৃতীয় বিশ্বের অনেক দেশে তারের সংযোগওয়ালা ফোনের চাইতে মোবাইল ফোনের সংখ্যা অনেক বেশি, তখন আমরা বুঝলাম যে আমরা ঠিক কাজটাই করেছিলাম। That's when we knew that we were right. মার্টিন কুপারের বয়স এখন ৯০-এর কোঠায়। তিনি এখন বাস করেন ক্যালিফোর্নিয়ায়। তিনি এখনও কাজ করছেন এবং নানা জিনিস উদ্ভাবন করছেন। এখন তার ভাবনা কিভাবে এত ছোট আকারের ফোন তৈরি করা যায় যা মানুষের কানে লাগিয়ে রাখা যাবে এবং সেই ফোন আপনার স্বাস্থ্য কেমন আছে তার উপরেও নজর রাখতে পারবে। আজকের নির্ধারিত বিশেষ প্রতিবেদনের পরিবর্তে শুনলেন ইতিহাসের সাক্ষী। এই অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হলো আর পরিবেশন করলেন পুলক গুপ্ত। অধিবেশন শেষ করার আগে এখনকার সংবাদ শিরোনাম: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছে চীন, কিন্তু নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে এখনও এই পরাজয় মেনে নেননি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেনকে চীনের অভিনন্দন, একটু আগে যেমনটা শুনছিলেন। আর হেফাজতে ইসলামের নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য প্রতিনিধি সম্মেলন আহ্বানকে কেন্দ্র করে সংগঠনের ভেতরে আবারও কোন্দল। এরই সাথে শেষ করছি আজকের অধিবেশন। আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে বিবিসির লন্ডন স্টুডিও থেকে আমি মিজানুর রহমান খান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ ব্যস্ততার মধ্যেও আমাদের অনুষ্ঠান শোনার জন্যে। ভালো থাকবেন।